বাইরে তখন পাল্লা দিয়ে তীব্র বেগে বেড়ে চলেছে ঝড়ের প্রকোপ। ঘন ঘন কালবৈশাখীর তীব্র বাজ পড়ছে বিকট শব্দে, যার প্রকম্পনে কেঁপে উঠছে চারপাশ। প্রকৃতির সেই তাণ্ডবে গাছপালা সব লণ্ডভণ্ড হয়ে ভেঙে পড়ছে রাস্তায়। অথচ সেই উন্মত্ত ঝড়ের বিপরীতে বাড়ির ভেতরের পরিবেশটা একদম অদ্ভুত, নিঝুম আর মরুভূমির মতো শান্ত। কতক্ষণ সে এভাবেই অচেতন পড়েছিল তার কোনো সঠিক ধারণা ছিল না জিনিয়ার। তবে চোখের পাতা মেলে জ্ঞান ফিরতেই সেই রক্তিম বিভীষিকা আবারও তার চোখের সামনে ভেসে উঠল। বমি আসার মতো এক তীব্র অনুভূতিতে কেঁপে উঠল তার পুরো শরীর। একে একে চোখের সামনে স্পষ্ট হয়ে উঠতে লাগল মা, বাবা আর হৃদির সেই নিথর, রক্তাক্ত ও বিকৃত লাশের প্রতিচ্ছবি। জিনিয়া শোয়া থেকে কোনো মতে উঠে বসল। তারপর সোজা হয়ে দাঁড়ানোর শক্তিটুকু যেন হারিয়ে সে হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল খাদিজা বেগমের মৃতদেহের ঠিক পাশে। শক্ত হয়ে যাওয়া মায়ের রক্তমাখা মাথাটা পরম যত্নে নিজের কোলে তুলে নিল সে। তারপর শিশুর মতো কান্নাজড়িত গলায় ডেকে উঠল, আম্মু ও আম্মু, তোমার কি হয়েছে বলো তো? তুমি এভাবে চুপ করে আজ কেন? কোনো কথা বলছো না কেন? তোমার কি আগের মতো খুব মাথা ব্যথা করছে আম্মু? বলো না, তুমি এভাবে ঠান্ডা মেঝেতে কেন শুয়ে আছ? কিন্তু প্রতিউত্তরে কিছুই বলল না তার মা। কোনো সাড়া শব্দ নেই। মায়ের এই নীরবতায় জিনিয়ার প্রচণ্ড মেজাজ খারাপ হয়ে গেল। চুপচাপ থাকা মানুষ তার একদম সহ্য হয় না। সে নিজে সবসময় বক করতে ভালোবাসে। মায়ের কাঁধ ধরে একটু ঝাঁকি দিয়ে আবারও জোর গলায় ডেকে উঠল, আম্মু ও আম্মু, আমার খুব ভয় করছে। দেখতে পাচ্ছ না বাইরে কেমন ভয়ঙ্কর ঝড় হচ্ছে? বিকট শব্দে বাজ পড়ছে। আজকে রাতে কিন্তু তুমি আমার সাথে আমার বিছানাতেই ঘুমাবে। তুমি তো ভালো করেই জানো আমি বজ্রপাত দেখলে কতটা ভয় পাই। তাহলে এখন তুমি এভাবে শুয়ে আছো কেন? হ্যাঁ, ঠিক সেই মুহূর্তেই বাইরে কান ফাটানো বিকট শব্দে বাজ পড়ল। থরথর করে কেঁপে উঠল জিনিয়া। তার বুকটা তখন ভয়ের চোটে ধরফর করছে। চারপাশে গা অন্ধকার আর তিনপতন নিস্তব্ধতা। প্রকৃতি ও পারিপার্শ্বিকতার নির্মম বাস্তবতায় তার অবুঝ মস্তিষ্ক অবশেষে সত্যটাকে অনুধাবন করতে পারল। সব বাঁধ ভেঙে চৌচির হয়ে গেল যেন। দুহাতে কান চেপে ধরে হাউমাউ করে কেঁদে উঠল, ও আম্মু, একই হয়ে গেল আমাদের সব? কারা করল এসব? কেন করল এমন জঘন্য কাজ? আমি এখন কি করব? কোথায় যাব আমি একা? আব্বু, আম্মু, হৃদি, তোমরা সবাই আমার সাথে কোনো খারাপ মজা করছো, তাই না? প্লিজ বলো এসব সত্যি নয়। চোখের নোনা জলে দৃষ্টি ঝাপসা হয়ে এল জিনিয়ার। সে টলমল পায়ে কোনোমতে দেওয়াল ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠে দাঁড়াল। তারপর থমকে গিয়ে বসার ঘরে পড়ে থাকা হৃদির সেই রক্তস্নাত নগ্ন লাশের পাশে গিয়ে ঝুঁকে পড়ল। ফুঁপিয়ে ফুঁপিয়ে বলল, এই হৃদি, তুই এভাবে মাটিতে শুয়ে আছিস কেন বলতো? আচ্ছা, তোরা সবাই মিলে কি আমার সাথে কোনো সারপ্রাইজ বা জঘন্য মজা করছিস? এটা কিন্তু একদম ভালো হচ্ছে না। খুব বিশ্রী একটা মজা। আমি কিন্তু এবার সত্যি বলছি, খুব রেগে যাচ্ছি। কিন্তু হৃদির কাছ থেকে কোনো উত্তর না পেয়ে জিনিয়া টলতে টলতে ফিরে তাকাল একটু দূরে পড়ে থাকা জাবেদ আহমেদের মৃতদেহের দিকে। বুকের বাম পাশটা তখনও তাজা রক্তে লাল হয়ে আছে। বাবার সেই নিথর মুখের দিকে তাকিয়ে ধরা গলায় বলল, আব্বু, আব্বু, আমার না খুব খিদে পেয়েছে। আমরা কি আজ রাতে ওই বিরিয়ানি খাব না? তুমি তো ভালো করেই জানো ওটা আমার কত পছন্দের খাবার। যখন থেকে রান্নাঘর থেকে সুবাস বের হচ্ছিল তখন থেকে আমার পেটে খিদের আগুন জ্বলছে। এবার সবাই এই জঘন্য নাটক বন্ধ করো তো। ভাইয়া, তুমি? হঠাৎ করেই জিনিয়ার মাথায় এল রকির কথা। এতক্ষণ কোথায় সে? ঘরের এদিক ওদিক চোখ বুলিয়ে খুঁজতে শুরু করল। ঠিক তখনই তার দৃষ্টি গিয়ে পড়ল সিঁড়ির কোণটার দিকে। জিনিয়া অবশ টলমল পায়ে সেদিকে এগিয়ে গেল। সামনে গিয়েই তার বুকটা কেঁপে উঠল। সিঁড়ির ঠিক মুখেই উপুড় হয়ে পড়ে আছে রকি। জিনিয়া ছুটে গিয়ে তার গায়ে হাত দিল। রকির মাথা ফেটে প্রচুর রক্ত বের হয়েছে।
চারপাশটা যেন থকতকে রক্তে ভেসে যাচ্ছে। জিনিয়া আর নিজেকে ধরে রাখতে পারল না। মেঝেতে হাঁটু মুড়ে বসে পড়ল। ভাইয়ার রক্তমাখা মাথাটা সযত্নে নিজের কোলে তুলে নিল। তারপর ভাঙা গলায় ডাকতে লাগল, ভাইয়া, এই ভাইয়া, ওঠো না। কি হয়েছে তোমার? এমন ছোটখাটো আঘাতে তো তোমার কিছু হয় না। ফুটবল খেলতে গিয়ে পায়ে হাতে কত ব্যথা পেয়েছ। তখন তো সব সময় আম্মুর কাছ থেকে লুকিয়ে রাখতে। চুপি চুপি আমার কাছে এসে বলতে, জিনি জলদি একটু ব্যান্ডেজ করে দিত। চলো, ওঠো, ঘরের ভেতর চলো, নইলে আম্মু দেখতে পেলে বকবে। কিন্তু রকি কোনো প্রত্যুত্তর করল না। জিনিয়ার চোখ দিয়ে তখন অঝরে পানি পড়ছে। সে কাঁপতে কাঁপতে তার আলতো হাতটা রকির ঠান্ডা হয়ে যাওয়া গালে রাখতেই চমকে উঠে হাতটা 1 সেকেন্ডের জন্য সরিয়ে নিল। সে কি ঠিক অনুভব করেছে? নিজের ভুল ভাঙাতে সে পুনরায় তার কাঁপা কাঁপা আঙুলগুলো রাখল রকির নাকের ঠিক নিচে। হ্যাঁ, হালকা হলেও এখনো নিঃশ্বাস চলছে। জিনিয়া দিশেহারা হয়ে গেল। সে কি করবে, কার কাছে সাহায্য চাইবে, কিছুই বুঝতে পারছে না। কাউকে তো ডাকতে হবে, কিন্তু কাকে, কিভাবে? উন্মাদিনীর মতো সে ছুটল ড্রয়িং রুমের টেবিলের দিকে, যেখানে ফেলে গিয়েছিল ফোনটা। এদিক ওদিক হাতড়ে ফোনটা পেতেই সে কোনো মতে তৌহিদের নাম্বারে কল করল। রিং হওয়ার কিছুক্ষণ পর ওপাশ থেকে তৌহিদের গম্ভীর গলা ভেসে এলো, তোমার ম্যানার্স কোথায়, জিনিয়া? এটা কি কাউকে এভাবে ফোন করার সময়? কিন্তু অপরপক্ষের পুরো কথাটা শোনার মতো অবস্থায় জিনিয়া ছিল না। সে কান্নারত গলায় বলল, হ্যালো তৌহিদ ভাই, আমি আমার আম্মু আব্বু, কেউ কোনো কথা বলছে না। ওপাশ থেকে তৌহিদ শোয়া থেকে চট করে সোজা হয়ে বসে পড়ল। জিনিয়ার কণ্ঠস্বর তখন চরম মাত্রায় অস্বাভাবিক। কান্নার তোপে সে ঠিকমতো কথাও বলতে পারছে না। তৌহিদ ব্যাকুল গলায় চেঁচিয়ে উঠল, হ্যালো জিনিয়া, কি হয়েছে তোমার? কেউ কথা বলছে না মানে কি? জিনিয়া বার কয়েক ঢোক গিলে নিজেকে কোনোমতে সামলানোর চেষ্টা করে ফুঁপিয়ে উঠল, সবাই মেঝেতে পড়ে আছে, চারপাশে অনেক রক্ত, ভাইয়ারও অনেক চোট লেগেছে, ওকে এখনই হাসপাতালে নিতে হবে। আমার খুব ভয় করছে তৌহিদ ভাই, আমি আর সহ্য করতে পারছি না। কথাটা শেষ করেই জিনিয়া হু হু করে কেঁদে উঠল। তৌহিদ ওপাশ থেকে বারবার জিজ্ঞেস করতে লাগল কি হয়েছে, কিন্তু কোনো উত্তর এল না। শুধু ভেসে আসতে লাগলো কান্নার শব্দ। তৌহিদ আর এক মুহূর্ত অপেক্ষা করল না। সে তড়িঘড়ি করে বিছানা ছেড়ে ঘর থেকে বেরিয়ে এলো। তাদের বাড়ি থেকে রকিদের বাড়ি খুব বেশি দূরে নয়, কিন্তু বাইরের আবহাওয়ার অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর। ঝড়ের প্রকোপে বাইরে তখন পা ফেলা দেয়। ঘর থেকে বেরিয়ে করিডোর দিয়ে যাওয়ার সময় সে হঠাৎ একটা বন্ধ দরজার সামনে গিয়ে থেমে গেল। বুক চিরে বেরিয়ে আসা একটা দীর্ঘশ্বাস চেপে সে কুণ্ঠিত হাতে কড়া নাড়ল সেই দরজায়। তারপর একটু গলা নামিয়ে ডাকল, ইয়ান, ইয়ান, তুমি কি জেগে আছো? দরজার ওপাশে থাকা ছেলেটা জাহানারার আগের পক্ষের ছেলে ইয়ান। পড়াশোনায় সে ভীষণ ভালো। অনেক রাত অবধি জেগে পড়ালেখা করাটাই তার দীর্ঘদিনের অভ্যাস। আজও তার কোনো ব্যতিক্রম হয়নি। তৌহিদের এমন আকস্মিক ডাকে সে ভেতর থেকে চমকে উঠল। ইয়ানের বরাবরই ধারণা ছিল তৌহিদ তাকে মোটেও পছন্দ করে না, তাই সে পারতপক্ষে তার সামনেও আসত না। কথা তো দূরের কথা, অথচ ইয়ান মনে মনে তৌহিদকে নিজের আইডল বলে মানে, তাকে খুব শ্রদ্ধা করে। সে বরাবরই সবসময় চেষ্টা করত তৌহিদকে যেন কোনোভাবেই বিরক্ত করা না হয়। আজ হুট করে তৌহিদ নিজে থেকে তার ঘরের দরজায় এসে তাকে ডাকছে। এ কথা ভেবেই সে রীতিমতো ঘাবড়ে গেল। তড়িঘড়ি করে ভেতর থেকে উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমি জেগে আছি। প্রায় ছুটে গিয়ে সে দরজার ছিটকিনি খুলে দিল। তারপর মাথা নিচু করে নরম গলায় জিজ্ঞেস করল, ভাইয়া, আপনি এই সময়? কোনো সমস্যা হয়েছে? ইয়ানের পানে এক পলক তাকিয়ে তৌহিদ গম্ভীর গলায় বলল, হ্যাঁ, তবে ঠিক কি হয়েছে আমি নিজেও পরিষ্কার জানি না। আমার বন্ধু রকিকে তো চেনো, তাই না? জি ভাইয়া,
উনি তো প্রায়ই আমাদের বাসায় আসেন। তৌহিদ বলল, তুমি কি পড়ছিলে? এক কাজ করো, আমার সাথে একটু ওদের বাসায় যেতে পারবে? ইয়ান অবাক বিস্ময়ে বড় বড় চোখে তৌহিদের দিকে তাকিয়ে রইল। রাতের বেলা ঝড়ের মাঝে তৌহিদ কেন হঠাৎ রকিদের বাসায় যাওয়ার কথা বলছে তা তার কিছুতেই বোধগম্য হল না। তবে জীবনের এই প্রথমবার যে তৌহিদ নিজে থেকে তাকে সাথে নিয়ে কোথাও যেতে চাইছে, এই কথাটা ভেবেই তার বুকটা এক অজানা গর্ব আর উৎসাহে ভরে উঠল। সে বিন্দুমাত্র দেরি না করে মাথা নেড়ে বলে উঠল, জি ভাইয়া, চলুন। কালবৈশাখীর সেই ঝড়কে উপেক্ষা করে তৌহিদ আর ইয়ান স্বল্প সময়ের মধ্যেই পৌঁছে গেল জিনিয়াদের বাসার সামনে। মূল সদর দরজাটা আলগা হয়ে খোলা অবস্থায়। দৃশ্যটা দেখেই তৌহিদের ভ্রু কুঁচকে গেল। বুকটা অজানা আশঙ্কায় মোচড় দিয়ে উঠল। ধীর পায়ে ঘরে ঢুকতেই চোখের সামনে যা ভেসে উঠল তাতে থমকে গেল তৌহিদের পা। সে মুহূর্তের জন্য চমকে উঠে দ্রুত চোখ সরিয়ে নিল। ইয়ানও ঘরের ভেতরে পা রেখেই মেঝেতে এক নজর তাকিয়ে আঁতকে উঠল। শিউরে উঠে সে ভয়ে তৌহিদের পানে তাকাল। তৌহিদ কোনোমতে মুখ ঘুরিয়ে নিয়ে গলায় আটকে যাওয়া একটা শুকনো ঢোক গিলল। তার নিজের বুকটাও তখন ভীষণভাবে ধড়ফড় উঠছে। ইয়ান এদিক ওদিক তাকাতে গিয়ে বসার ঘরের ড্রয়িং টেবিলের ওপর থাকা সুন্দর একটা কাপড়ের চাদর দেখতে পেল, যা তখন এলোমেলো হয়ে নিচে পড়ে আছে। বিন্দুমাত্র সময় নষ্ট না করে সে দ্রুত ছুটে গিয়ে সেই চাদরটা এনে কোনোমতে ঢেকে দিল হৃদির দেহটা। সেই কাজ করতে গিয়েই তার নজর পড়ল একটু দূরে পড়ে থাকা জাবেদ আহমেদের নিথর দেহের ওপর। সে নিচু গলায় বলল, ভাইয়া, এখানে আঙ্কেলও। তৌহিদ আর এক মুহূর্ত অপেক্ষা না করে সেদিকে এগিয়ে গেল। চারপাশের এই ভয়াবহ অবস্থা দেখে তার মাথাটা চক্কর দিয়ে উঠল। পুরো ঘরে ভালো করে চোখ বুলিয়ে তার সমস্ত শরীর শিউরে উঠল। কি হয়েছে এখানে? এত বড় একটা নৃশংসতা আর কেনই বা এমন হল? আর তখনই তৌহিদের মাথায় বজ্রপাতের মতো আঘাত হানল জিনিয়ার কথা। জিনিয়া কোথায়? তৌহিদ উন্মাদের মতো এদিক ওদিক তাকাতে লাগল। ঠিক তখনই ঘরের এক কোণ থেকে ভেসে এল একটা মৃদু ফোঁপানোর শব্দ। কান পেতে শব্দটা অনুসরণ করে সে সিঁড়ির দিকে এগিয়ে গেল। আর সিঁড়ির কাছে পৌঁছাতেই তার চাক্ষুষ হল রকির রক্তে ভেসে যাওয়া পড়ে থাকা দেহটা, মাথায় বাঁধা একটা ওড়না। তৌহিদ এক সেকেন্ডের জন্য নিজের চোখ জোড়া শক্ত করে খিঁচে বুঁজে নিল। পরক্ষণেই আবার চোখ খুলে সে এগিয়ে গেল সিঁড়ির সেই কোণটায়। সিঁড়ির নিচে হাঁটুতে মুখ গুঁজে একদম জড়সড় হয়ে বসে আছে জিনিয়া। দেখলেই বোঝা যায় মানসিকভাবে মেয়েটা সম্পূর্ণ ভেঙে পড়েছে। তীব্র ভয়ে তার শরীর থরথর করে কাঁপছে। তৌহিদ উদ্বিগ্ন পায়ে এগিয়ে গিয়ে জিনিয়াকে সান্ত্বনা দেওয়ার জন্য মুখ খুলতেই ইয়ান পেছন থেকে বলে উঠল, ভাইয়া, রকি ভাইয়ার এখনো হালকা শ্বাস চলছে, আমাদের ওনাকে এখনই হাসপাতালে নেওয়া উচিত। ইয়ানের কথা শুনে তৌহিদ চমকে তাকাল। এই মুহূর্তে তার নিজের মাথা যেন একদম কাজ করছে না। হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। অথচ এতক্ষণ একটা ছেলে কতটা ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিচ্ছে। মনে মনে স্বস্তি পেল তৌহিদ যে সে আজ ইয়ানকে সাথে করে নিয়ে এসেছে। সে নিজের পকেট থেকে ফোনটা বাড়িয়ে দিয়ে জড়ানো গলায় বলল, ইয়ান, একটু জলদি করো। অ্যাম্বুলেন্স হোক বা গাড়ি, যাকে খুশি ডাকো, যা খুশি করো, কিন্তু রকিকে বাঁচানোর জন্য দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো। দলের ছেলেদের সবাইকে কল দাও। ইয়ান মাথা নেড়ে তৌহিদের হাত থেকে ফোনটা নিয়ে নিল। তৌহিদ নিজের সমস্ত মনোযোগ ফিরিয়ে আনল জিনিয়ার দিকে। মেয়েটা তখনও আগের মতো হাঁটুতে মুখ গুঁজে বসে আছে। তৌহিদ আলতো গলায় ডেকে উঠল, জিনিয়া, জিনিয়া, তুমি ঠিক আছো? জিনিয়া কোনো উত্তর দিল না, মাথা তুলেও তাকাল না। তৌহিদ যখন আরেকটু এগিয়ে গিয়ে আলতো করে তার কাঁধে একটা হাত রাখল, তখন সে প্রচণ্ড আতঙ্কে কেঁপে উঠল। হঠাৎই চিৎকার করে উঠল, আমাকে ছুঁয়ো না, আমার থেকে দূরে যাও, দূরে, একদম দূরে চলে যাও। তার এমন আচরণ দেখে তৌহিদ শান্ত করার জন্য বলল, জিনিয়া, শান্ত হও, এটা আমি তৌহিদ। তৌহিদের চেনা গলা স্বর কানে আসতেই জিনিয়া ধীরে সুস্থে হাত ছোঁড়া বন্ধ করল।
তারপর ধীরে ধীরে মুখ তুলে তাকাল তৌহিদের দিকে। কি ভয়ানক এক বিধ্বস্ত চাউনি! মেয়েটার পুরো মুখ কাজল লেপটে কালো হয়ে আছে। মাথার চুলগুলো অবিন্যস্তভাবে ছড়িয়ে আছে মুখের চারপাশে। জিনিয়ার এমন রূপ দেখে তৌহিদের বুকটা মোচড় দিয়ে উঠল। সে আরও একটু এগিয়ে গিয়ে খুব আশ্বস্ত করার মতো গলায় আবার বলল, এটা আমি, তৌহিদ। তোমার এখন আর একটুও ভয় পাওয়ার দরকার নেই। আমি তো এসে গেছি, তাই না? জিনিয়া ক্ষণিক সময় অপলক চোখে চেয়ে রইল। পরের মুহূর্তেই হাউমাউ করে কেঁদে উঠল। তৌহিদ আর এক মুহূর্ত দেরি না করে তাকে নিজের বাহুডোরে শক্ত করে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করতে লাগল। জিনিয়া তৌহিদের প্রশস্ত বুকে মুখ কুঁজে অনবরত কেঁদে চলল। একসময় তার কান্না থেমে গিয়ে শুধু থেমে থেমে ছোট ছোট হেঁচকি উঠতে লাগল। কিছুক্ষণ এভাবেই কেটে যাওয়ার পর সে কিছুটা শান্ত হল। তখন তৌহিদ খুব নরম গলায় জিজ্ঞেস করল, জিনিয়া, এসব কিভাবে হলো? কিন্তু তৌহিদের কথা শেষ হতে না হতেই সে লক্ষ্য করল জিনিয়ার শরীরটা কেমন যেন এলিয়ে পড়ছে। তৌহিদের বুকে রাখা মাথাটা আলতো করে সরে গেল। তৌহিদ বুঝতে পারল অতিরিক্ত মানসিক ধাক্কায় মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলেছে। সে সঙ্গে সঙ্গে জিনিয়াকে নিজের কোলে তুলে নীল ড্রয়িং রুমের একটা সোফায় শুইয়ে দিল। এর মধ্যেই এলাকার বেশ কয়েকজন ছেলে এসেছে। এরা তৌহিদের দলের। বাইরে ঝড় বৃষ্টির প্রকোপ তখনও একটুও কমেনি, কিন্তু তৌহিদের বিপদের খবর পেয়ে তারা যে এক মুহূর্তের জন্য ঘরে বসে থাকতে পারেনি তা তাদের হাঁপাতে থাকা শরীর দেখেই বোঝা যাচ্ছিল। তারা মূলত আশঙ্কা করেছিল বুঝি তৌহিদের ওপরই কোনো বড় বিপদ নেমে এসেছে। তাদের মধ্যে মাহতাব নামের একটি ছেলে হন্তদন্ত হয়ে ছুটে এসে তৌহিদের সামনে দাঁড়িয়ে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, ভাই, আপনি একদম ঠিক আছেন তো? কি হয়েছে আপনার? কিন্তু মাহতাবের কথা শেষ হওয়ার আগেই তাদের দৃষ্টি যখন ঘরের চারপাশের এই বীভৎস দৃশ্যের ওপর পড়ল, তখন তাদের গলার স্বর গলায় আটকে গেল। স্তব্ধ হয়ে তারা দেখতে পেল সিঁড়ির মুখে রকির রক্তাক্ত দেহটা পড়ে আছে। পাশে ইয়ান বসেছিল। মাহতাব শিউরে উঠে কাঁপা কাঁপা গলায় বলল, ভাই, এসব কিভাবে হলো? রকি ভাইয়ের এই অবস্থা কেন? চারপাশের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে তৌহিদ তাদের বিস্তারিত কিছু বলার সময় পেল না। সে দ্রুত ইশারা করে তড়িঘড়ি করে রকিকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে বলল। ওই ছেলেরাই কোনোমতে রকির দেহটাকে কোলে তুলে নিয়ে গেল। সবাই যখন ব্যস্ত, ঠিক তখনই তৌহিদের চোখ হঠাৎ পড়ল রান্নাঘরের মেঝের এক কোণায় পড়ে থাকা একটা হাতের দিকে। সে এক ছুটে গিয়ে রান্নাঘরের দরজায় দাঁড়াল, আর ভেতরে উঁকি দিয়েই সে থমকে বরফের মতো জমে গেল। তার পিছু পিছু আসা দুটি ছেলে ঘরের ভেতরে ঢুকতে গেলে তৌহিদ হাত তুলে তাদের ইশারায় থামিয়ে দিয়ে শক্ত গলায় বলল, তোমরা ঠিক ওই জায়গায় দাঁড়াও, আর এগোবে না। পুলিশে খবর দেওয়া হয়েছে। ছেলে দুটির একজন ভয়ে ভয়ে মাথা নেড়ে উত্তর দিল, জি ভাই, কল দেওয়া হয়েছে। তৌহিদের হৃৎস্পন্দন যেন তখন পুরোপুরি থমকে গেছে। বুকের ভেতরে এক অসহ্য যন্ত্রণায় তার পাঁজরগুলো দুমড়ে মুচড়ে যাচ্ছে। জীবনের এই প্রথমবার শক্ত মনের মানুষটার পৌরুষত্ব ভেদ করে অজান্তেই তার চোখ দিয়ে কয়েক ফোঁটা নীরব অশ্রু গড়িয়ে পড়ল গালের ওপর। সে বাম হাত দিয়ে দ্রুত সেই চোখের জল মুছে ফেলল। এরপর ভারী পায়ে সে একটু সামনে এগিয়ে গেল। একটু দূরেই খাদিজা বেগমের পরা শাড়িটা মাটিতে পড়ে থাকতে দেখে সে সেটি কুড়িয়ে তুলে নিল। চোখ দুটো শক্ত করে বুজে তৌহিদ কোনমতে মায়ের মতো আগলে রাখা সেই মানুষটির নিথর দেহের ওপর শাড়িটা টেনে দিল। তারপর অত্যন্ত যত্নের সাথে পুরো শরীরটা শাড়ি দিয়ে ঢেকে দিল। কাজটা শেষ হওয়া মাত্রই বুকের ভেতর জমে থাকা সমস্ত রাগ, অভিমান আর ক্ষোভ যেন এক বিন্দুতে এসে মিলল তার। তৌহিদ তার ডান হাতের মুঠি শক্ত করে পাশের কাঠের ক্যাবিনেটে সজোরে একটা ঘুষি বসাল। চিৎকার করে উঠল। আঘাতটা এত বেশি তীব্র ছিল যে তার নিজের হাত থেকেই গলগল করে তাজা রক্ত ঝরতে শুরু করল। সেই মুহূর্তেই বাইরে থেকে ইয়ান ডেকে উঠল, ভাইয়া, তাড়াতাড়ি আসুন, ওনার জ্ঞান ফিরেছে।